আমাদেরকে লিমিটগুলোকে ফাইন্ড আউট করতে হবে। সো আমাদের অরিজিনাল কোশ্চেনে যেটা দেওয়া ছিল টাইপ 2, সো ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি x এর লিমিট কত, y/2 আর কি 1। ঠিক আছে, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি x এর লিমিট, লোয়ার লিমিটটা হচ্ছে x is equal to y/2 y/2, বা এটাকে যদি আমি লিখি y is equal to 2x, আরেকটা কি আসছে x এর লিমিট 1, আর y এর লিমিট হচ্ছে ফ্রম 0 to 2। সো এই ইনফরমেশন গুলো দিয়ে আমি এখন গ্রাফটাকে আমরা স্কেচ করি। সো প্রথম যে লাইনটা দেওয়া আছে সেটা কি, স্ট্রেট লাইন প্লাস পাসিং থ্রু দ্য অরিজিন। সো দিস ইজ y is equal to 2x, ওকে। আর আরেকটা যেটা দেওয়া আছে x is equal to 1, দিস ইজ আ ভার্টিক্যাল লাইন, x is equal to 1। সো এই দুইটা কার্ভ দিয়ে আমাদের যে রিকোয়ার্ড যে রিজিয়নটা, আচ্ছা আর এখন কি করতে হবে, এই যে ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করতে হবে, এই দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে হবে। সো ইন্টারসেক্টিং পয়েন্ট কিভাবে বের করতে হয় ওইটা লাস্ট ক্লাসে শিখিয়েছিলাম। সো এই যে এটা তো দেখেই বোঝা যাচ্ছে দিস ইজ দ্য অরিজিন 0 0। আর এটা কিভাবে বের করব, এই ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করব কিভাবে, এটা কি দিস ইজ দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট অফ y is equal to 2x and কি x is equal to 1। সো x is equal to 1 যদি y is equal to 2x এ পুট করি, y এর লিমিট কত হবে, 2 হবে। সো দিস ইজ দ্য পয়েন্ট 1 and 2। আচ্ছা, ভালো কথা। তো আমরা এখন যেটা করব, এই হচ্ছে আমাদের রিকোয়ার্ড রিজিয়ন যেটা, সেটা আর আসলো দিস ইজ দ্য রিকোয়ার্ড রিজিয়ন। সো এই আর রিজিয়নটাকে আমি এখন টাইপ 1 রিজিয়ন ধরে তারপরে করব। সো টাইপ 1 রিজিয়নে আমরা জানি কি, x এর লিমিটটা, y এর লিমিটটা কি থাকে, ফাংশন অফ y থাকে, সরি y এর লিমিটটা থাকে হচ্ছে ফাংশনস অফ x থাকে। সো কি করতে হয়, y এর লিমিট বের করার জন্য টাইপ 1 এ কি একটা ভার্টিক্যাল লাইন স্কেচ করতে হয়। ভার্টিক্যাল লাইনের উপরে যে কার্ভটা থাকে সেই কার্ভটা কি হচ্ছে আপার লিমিট, আর নিচে যে কার্ভটা থাকে দ্যাট ইজ দ্য কি লোয়ার লিমিট। তো এই যে আমি রেড কালারের ভার্টিক্যাল লাইনটা স্কেচ করলাম, এই রেড কালারের ভার্টিক্যাল লাইনটা দেখে আমাকে বলো y এর আপার লিমিট কত হবে আর লোয়ার লিমিট কত হবে, বলো কত হবে, কি মনে হচ্ছে। এঁকে দিয়েছি রেড কালারের ভার্টিক্যাল লাইনটা, ওটা দেখে জাস্ট আমাকে বলবা এই লাইনের উপরে কোন কার্ভটা আছে আর নিচে কোন কার্ভটা আছে। বলো, কেউ একজন বলো, ভুল বললেও বলো, কিছু একটা বলো। ম্যাম উপরে আছে y equals to 2x আর নিচে আছে x 2x, equals to 1। x is equal to 1 নিচে নাই, y এর ফাংশন কি হতে হবে, ফাংশন অফ y হতে হবে, সরি y এর লিমিটে কি হবে, ফাংশন অফ x হতে হবে। কি আছে নিচে, কোনটা আছে, x is equal to 1 y কিন্তু নাই, equals to নিচে 0। আছে কোনটা, x axis আছে, এই যে y is equal to 0। বুঝতে পেরেছো, জি এই ম্যাম। x axisটা আছে, দিস ইজ y is equal to 0। সো লোয়ার লিমিট কি হবে, y is equal to 0 আর আপার লিমিট হবে twice x। ঠিক আছে, আচ্ছা। তো x এর লিমিটটা তো কি হবে, অবভিয়াসলি কনস্ট্যান্ট হবে। তাহলে এবার বলো তো x এর লিমিটটা কি হতে পারে, আমরা তো ইন্টারসেক্টিং পয়েন্ট বের করেছি, সো ইন্টারসেক্টিং পয়েন্টটা দেখে বলো x এর লিমিট কত থেকে কত হবে। ম্যাম 0 থেকে 1। 0 to 1, কারণ এই যে এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 1, সো x এর লিমিট হচ্ছে 0 to 1। ঠিক আছে, সো এইভাবে করে লিমিটটাও মানে ইন্টিগ্রেশনের অর্ডারটা রিভার্স করে সাথে সাথে কি লিমিটটাকেও কি করতে হবে, রিভার্স করে ফেলতে হবে। ওকে, সো এখন আমরা ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে x এর লিমিট 0 to 1, y এর লিমিট হচ্ছে 0 to 2x, y এর লিমিটটা লিখবো না। আর এখানে যদি এখন ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x স্কয়ার dy এটাকে যদি ইন্টিগ্রেট করি, so we are integrating partially with respect to y, that's why e to the power x square is constant and integration of y is only y, limit হচ্ছে from 0 to twice x dx। ওকে,
তারপরে যদি কি ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস অ্যাপ্লাই করি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তখন কি হবে 2x মাইনাস 0 আসবে। সো ওটাকে আমি লিখছি 2x ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। এখন দেখো, এখন কিন্তু ইন্টিগ্রেশনটা খুব ইজিলি কি ইভলিউট করা পসিবল বাই টেকিং ইউ স্কোয়ার এক্স স্কোয়ার অ্যাজ ইউ। ঠিক আছে, তো আমি যদি u is equal to x square ধরি, then du will be twice x dx। ঠিক আছে, আর যদি লিমিটের কথা চিন্তা করো, লিমিট যদি চেঞ্জ হচ্ছে কিনা দেখো, x এর লিমিট করেসপন্ডিং u এর লিমিট, x এর লিমিট হচ্ছে কি ফ্রম 0 to 1। সো এই লাইনে যদি u এর লিমিট পুট করো, u এর লিমিট কি হবে ফ্রম 0 to 1ই হবে, লিমিট চেঞ্জ হবে না। তো দিস ইজ 0 to 1 টুয়াইস x dx কে কি লেখা যাবে du, আর e to the power u du। Integration of e to the power u is e to the power u 0 to 1. So it is e to the power 1 minus e to the power 0 or e minus 1. This is our result. ঠিক আছে, সো যেটা আমরা দেখলাম, প্রথমে আমরা কি টাইপ 2 দিয়ে ক্যালকুলেট করতে পারছিলাম না, বাট যখনই আমি ইন্টিগ্রেশন অর্ডারটা কি রিভার্স করে ফেলেছি, তখনই কি আমাদের ইন্টিগ্রেশনটা ইভলিউট করা পসিবল হচ্ছে। সো দিস ইজ দ্য মেইন পারপাস অফ রিভার্সিং দ্য অর্ডার অফ দ্য ইন্টিগ্রেশন। ঠিক আছে, এখন এমন না যে তোমার সব ম্যাথেই কি ইন্টিগ্রেশনের অর্ডারটাকে রিভার্স করতে হবে। যদি দরকার হয় তাহলে রিভার্স করবা, আর যদি যদি দরকার না হয়, যেভাবে কোশ্চেনে দেওয়া আছে ওভাবেই করা যায়, তাহলে ওভাবেই করে করবা। ঠিক আছে, বুঝতে পেরেছো? কোশ্চেনে কিন্তু বলে দেওয়া থাকবে না রিভার্সিং বাই রিভার্সিং দ্য অর্ডার, কোশ্চেনে শুধু দেওয়া থাকবে ইভলিউট দ্য ইন্টিগ্রেশন। সো তোমাকে আইডেন্টিফাই করতে হবে রিভার্স করা কি দরকার আছে নাকি নাই। ওকে, অ্যাকর্ডিং টু দ্যাট আমাদের এই অর্ডারটাকে রিভার্স করতে হবে। আচ্ছা, এবার আসো যেটা নেক্সট টপিক সেটাতে যাই, দ্যাট ইজ এরিয়া ক্যালকুলেটেড অ্যাজ আ ডাবল ইন্টিগ্রাল। আচ্ছা, টিল নাও আমরা ডাবল ইন্টিগ্রাল দিয়ে ভলিউম ফাইন্ড আউট করা দেখেছি। ঠিক আছে, এবং ফর্মুলাটা কি ছিল, v double integration of the function f of xy dA over the region R। ঠিক আছে, এটা ছিল আমাদের ভলিউম ফাইন্ড আউট করার ফর্মুলা। এখন আমরা দেখব হাউ ক্যান উই ফাইন্ড দ্য এরিয়া বাই ইউজিং ডাবল ইন্টিগ্রাল। আচ্ছা, এখন দেখো, কোশ্চেনে যখন আমরা ভলিউম বের করি, তখন কিন্তু কোশ্চেনে মেনশনই করে দেওয়া থাকে ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড। ঠিক আছে, অবভিয়াসলি আমরা যখন ভলিউম বের করব, তখন এটা কি সলিডেরই বের করা পসিবল, তাই না? সলিড ছাড়া তো অন্য কোনো জিনিসের কি ভলিউম তো বের করা পসিবল না। কিন্তু আমরা যে এখানে এরিয়াটা বের করছি, এই এরিয়াটা হচ্ছে এই যে এক্স ওয়াই প্লেনে যে প্রজেকশনটা পড়ছে আর, এই আর এর আমরা কি বের করছি, এরিয়াটা বের করছি। বাট ভলিউম যেটা বের করি সেটা কিন্তু কি, যে সলিডটা ফর্ম হয় সেই সলিডের ভলিউম। জিনিসটা খেয়াল রাখবা, এরিয়া হচ্ছে এক্স ওয়াই প্লেনে যে রিজিয়ন সেটার, আর সলিডের যেটা বের করি সেটা হচ্ছে ভলিউম। সলিডের বের করতে হলে শুধু এরিয়া বের করা যাবে না, সেটা সারফেস এরিয়া বের করতে হবে। ঠিক আছে, যেটা আমরা ওই যে চ্যাপ্টার 6.2 এ পড়ে আসছিলাম ওইটা। আর এখন যেটা বের করব সেটা হচ্ছে যে অনলি দ্য এরিয়া অফ দ্য রিজিয়ন আর। ঠিক আছে, আচ্ছা, এখন এই এরিয়াটা কিভাবে বের করব, ওইটার জন্য একটু আমাদের একটু এক্সাম্পল 6 এ একটু ব্যাক করতে হবে। লাস্ট ক্লাসে যে এক্সাম্পল 6টা পড়েছিলাম ওটাতে একটু ব্যাক করতে হবে। দেখো, লাস্ট ক্লাসে আমি এক্সাম্পল 6 পড়ানোর সময় যে এখানের মধ্যে একটা সলিড ছিল, দ্যাট ইজ আ সিলিন্ডার। তো আমি এটা বলেছিলাম যে সিলিন্ডারটা বেসিক্যালি কিভাবে ফর্ম হয়। সিলিন্ডারটা ফর্ম হয় এক্স ওয়াই প্লেনে, আমরা কি করি, একটা সার্কেল কনসিডার করি, এবং ওই সার্কেলের সাথে যখন কি জেড এক্সিস বরাবর হাইটটাকে মাল্টিপ্লাই করে দেই, তখনই সেটা কি সার্কুলার সিলিন্ডারে কি কনভার্ট হয়ে যায়। সো 2D স্পেসে যেটা কি সার্কেল, 3D স্পেসে সেটা কি হয়ে যায়, কনভার্ট হয়ে সিলিন্ডার হয়ে যায়, হাইটটা মাল্টিপ্লাই হয়ে যায়। সো এই কনসেপ্টটাই এখন আমরা এরিয়া ফাইন্ড আউট করার জন্য ইউজ করব। আচ্ছা, তার আগে একটু দেখি আমরা চ্যাপ্টার 14.2 তে 14.1 এ একটু ব্যাক করি। 14.1 এ শুরুতে যখন আমরা এরিয়া প্রবলেম দিয়ে স্টার্ট করেছিলাম, সরি ভলিউম প্রবলেম দিয়ে স্টার্ট করেছিলাম, তখন একটা গ্রাফ এঁকেছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি জানি না। এই যে এই গ্রাফটা কি ছিল, একটা সলিড ফর্ম করেছিলাম, দ্যাট ইজ এনক্লোজড বাই দ্য সারফেস
z is equal to f of xy and কি the region are in the কি xy plane, ঠিক আছে? আচ্ছা, তো এই ভলিউম প্রবলেমটার উপর আমরা একটা স্পেশাল কন্ডিশন ফর্ম মানে অ্যাপ্লাই করব, ওয়্যার কি হবে, ফাংশনটা কি হবে বা সারফেসটা হবে z is equal to 1। এটা ছিল একটা কি কমন ইন জেনারেল কেসের ক্ষেত্রে z is equal to f of xy, বাট আমরা যখন এরিয়াটা ফাইন্ড আউট করব তখন z টাকে একটা কনসিডার করে নিচ্ছি z is equal to 1, মানে একটা কন্ডিশন ইম্পোজ করে দিলাম। সো এই কন্ডিশনে when z is equal to 1 তখনই কি আমরা এই ডাবল ইন্টিগ্রাল দিয়ে কি এরিয়া ফাইন্ড আউট করতে পারবো আর এর, আদারওয়াইজ ইট ইজ নট পসিবল, অন্য কোনো কেসে পসিবল না। তখন আমাদের অল্টারনেটিভ মেথড আছে, সিঙ্গেল ভ্যারিয়েবল ইন্টিগ্রেশন দিয়েও করা যায়, ওটা আমরা দেখি নাই অ্যাপ্লিকেশনটা। সো কেউ যদি দেখতে চাও এটা হচ্ছে চ্যাপ্টার 6.1 এ তোমাদের দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো। আমরা তো জাস্ট 6 অ্যাপ্লিকেশনে 6.1 এটা পড়ি নাই। এই যে এরিয়া বিটুইন টু কার্ভস, দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ সিঙ্গেল ভ্যারিয়েবল ইন্টিগ্রেশন। সো এখানের মধ্যেও কিন্তু এই যে দেখো এই টাইপ 1 টাইপ 2 রিজিয়নের মতো কিন্তু কি এখানের মধ্যেও কি চলে আসতেছে, এই ফর্মুলা গুলাই কিন্তু কি ডাবল ইন্টিগ্রেশনে আমাদের কি ইউজ করা হতো। তো সিঙ্গেল ভ্যারিয়েবল ইন্টিগ্রেশন দিয়েও করা যায়। সো কেউ যদি চাও মানে দেখতে চাও কিভাবে সিঙ্গেল ভ্যারিয়েবল ইন্টিগ্রেশন, সো 6.1 থেকে দেখতে পারো। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে আমরা মেইন যেটা কাজ আমাদের এই ট্রিপল ইন্টিগ্রালের ফর্মুলাটার মধ্যে জাস্ট ফাংশনাল ভ্যালুটা কি পুট করে দিব, 1 পুট করে দিব। 1 পুট করে দিলে আমাদের কি হয়ে যাবে, ফর্মুলাটা কনভার্ট হয়ে যাবে কি এরিয়া অফ দ্য রিজিয়ন আর 1 ডিএ অর কি অনলি ডিএ, ডি এর মধ্যে কি থাকবে ডিএক্স ডিওয়াই অথবা কি ডিওয়াই ডিএক্স, টাইপ 1 টাইপ 2 এর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এখন এখানে একটা অনেকের কনফিউশন হতে পারে, আমরা তো এখানের মধ্যে ভলিউম আর এরিয়াকে কি করে ফেললাম, ইকুয়েট করে ফেললাম। বেসিক্যালি আমরা এখানে ভলিউম আর এরিয়াটাকে ইকুয়েট করি নাই, অনলি নিউমারিক্যাল যে ভ্যালুটা সেইটাকে ইকুয়েট করেছি, বাট ডাইমেনশনটা কিন্তু কি ডিফারেন্টই আছে। ভলিউমের ক্ষেত্রে কি ইউনিট যেটা সেটা কি হবে মিটার কিউব সেন্টিমিটার কিউব, মানে 3D একটা অবজেক্ট হবে। আর এরিয়ার ক্ষেত্রে কি হচ্ছে ডাইমেনশনটা কি থাকছে 2D থাকছে, মানে মিটার স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ারই থাকছে। সো এখানের মধ্যে আমরা জাস্ট এরিয়া আর ভলিউমের নিউমারিক্যাল ভ্যালুটাকে ইকুয়েট করছি, ডাইমেনশনটাকে বা ইউনিটটাকে কি ইকুয়েট করছি না। সো এই ডাবল ইন্টিগ্রেশন ইউজ করে আমরা কি আর রিজিয়নের কি এরিয়া ফাইন্ড আউট করতে পারি, যখন কি when the condition is মানে কি সারফেসটা কি থাকবে z is equal to 1 থাকবে, আদারওয়াইজ ইট ইজ নট পসিবল, তখন আমরা ওই সিঙ্গেল ভ্যারিয়েবল ইন্টিগ্রেশন দিয়ে করবো আর কি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আমাদের এই চ্যাপ্টারে শুধু ডাবল ইন্টিগ্রেশন দিয়েই কি দেখছি। তো দেখো এখন আমরা এক্সাম্পল 8টা একটু দেখি। কোশ্চেনটা পড়বা, কোশ্চেনের মধ্যে কিন্তু ডিফারেন্সিয়েট করা থাকে কোনটাতে কি চেয়েছে। সো কোশ্চেনটা পড়ে বুঝলেই কি মানে কোন ফর্মুলা ইউজ করতে মানে চুজ করবে সেটা কি আইডেন্টিফাই করতে পারবে। তো এক্সাম্পল এইটা দেখো এখানের মধ্যে কি বলা হয়েছে, ইউজ আ ডাবল ইন্টিগ্রাল, এখানের মধ্যে বলেই দিয়েছি ইউজ আ ডাবল ইন্টিগ্রাল টু ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রিজিয়ন, এখানে মেনশনই করে দিয়েছে এরিয়া অফ দ্য রিজিয়ন। আর যখন ভলিউম বের করতে বলে তখন বলে দেয় ভলিউম অফ আ সলিড, ঠিক আছে? এরিয়া অফ দ্য রিজিয়ন আর এনক্লোজ বিটুইন দ্য প্যারাবোলা এন্ড দ্য লাইন। আচ্ছা, তো এখানে যে দুটো কার্ভ দেওয়া আছে কার্ভের ইকুয়েশনটা কি ফাংশন দেওয়া আছে। সো ফাংশন দেখে আমি কি অ্যাজিউম করতে পারছি যে দ্যাট ইট উইল বি আ কি নন রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন, বাট এখানে y এর লিমিটটাই দেওয়া আছে, x এর লিমিটটা দেওয়া নাই। তার মানে কি এটা টাইপ 1 দিয়ে করলে ইজি হবে নাকি টাইপ 2 দিয়ে করলে ইজি হবে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। সো এটার জন্য কি করতে হবে, এটার জন্য গ্রাফটা স্কেচ করে লিমিট বের করে তারপরে আমাদের কি টাইপ 1 এ ফেলবো নাকি টাইপ 2 তে ফেলবো ওই জিনিসটা দেখতে হবে। সো ফার্স্ট যেটা কাজ যেটা আমি আগেই বলেছি, নন রেক্ট্যাঙ্গুলার আসলে গ্রাফ স্কেচিং ইজ ম্যান্ডেটরি। সো এখন আগে কি করতে হবে, গ্রাফটা স্কেচ করতে হবে। সো গ্রাফটা আমি স্কেচ করলাম, গ্রাফে কি বলেছে প্রথমে হচ্ছে কি একটা প্যারাবোলা দিল। আচ্ছা, y is equal to half of x square, আর আরেকটা যেটা লাইন দিল y is equal to 2x। রাইট সাইডে লেফট সাইডেরটা আঁকতে পারো, না আঁকলেও সমস্যা নাই কারণ ওইটা আমাদের আসলে রিকোয়ার্ড রিজিয়ন না, সো এটা না আঁকলেও কোনো প্রবলেম নাই, শুধু লেফট রাইট সাইডেরটা আঁকলেই হবে, লেফট সাইডেরটা না আঁকলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, and then it is y is equal to 2x, this is y is equal to half of x square আর এটা হচ্ছে y is equal to 2x। আচ্ছা,
এখন তো ওয়াই এর লিমিট বের করলাম, এক্স এর লিমিট তো আমরা জানি না। এক্স এর লিমিট বের করার জন্য কি করব বলো তো? কি করতে হয়? গ্রাফটা স্কেচ করে পরের স্টেপটা কি, মানে কার্ভটা আঁকার পরে পরের স্টেপটা কি থাকে? আগের ম্যাথে করেছি, কি করেছি? গ্রাফটা স্কেচ করার পরে কি করলাম দেখে বলো? কি আপার করেছি? লিমিট আর লোয়ার লিমিট মানে কোন গ্রাফটা উপরে আর নিচে এটা বের না, করা। লোয়ার লিমিটের আগেও তো আমাদের তো এখানে শুধু ওয়াই এর লিমিটটা দেওয়া আছে, আমাদের এক্স এর লিমিট তো লাগবে। সো ওটার জন্য কি করব? কি করতে হবে? আরেকটা ছোট্ট একটা কাজ করতে হবে। কি করতে হয় সেটা? ম্যাম ইন্টারসেক্টিং ইন্টারসেক্ট, পয়েন্ট গুলো বের হ্যাঁ, ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে হবে। এইটা প্রথম কাজ হচ্ছে, প্রথমে কোশ্চেনে যে কার্ভ দুটা দেওয়া আছে, কার্ভ দুটা বের করে পরের কাজই হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট বের করা। ঠিক আছে? সো আমাদেরকে এই দুটা ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে হবে। কিভাবে বের করবো ইন্টারসেক্টিং পয়েন্ট? যে দুইটা কার্ভ দেওয়া থাকে সেগুলোর কি করতে হবে? সলভ করতে হবে। সো আমাদের এখানে দেওয়া আছে হাফ অফ এক্স স্কোয়ার, আর এটা কি দেওয়া আছে? 2x। সো এটাকে যদি সলভ করো, এখানে হবে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, or x square minus 4x is equal to 0. X common now, x minus 4 is equal to 0, or x is equal to 0 and 4. So corresponding y এর ভ্যালু কত হবে? x এর লিমিট যদি 0 হয়, যে কোনো এখানের মধ্যে পুট করো, যে কোনো এই ফাংশনে পুট করো। when x is equal to 0, y কত? y কত হবে? 0 0। আর 4 হলে কত হবে? 8 8। 8। সো একটা ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে 0 0, অ্যানাদার ইজ 4 and 8। এই, আচ্ছা, এবার আমাকে বলো, আমার তো লিমিট বের মানে গ্রাফ স্কেচিং করা শেষ, ইন্টারসেক্টিং পয়েন্টও বের করা শেষ। এখন আমি আইডেন্টিফাই করব এটা টাইপ 1 দিয়ে করব নাকি টাইপ 2 দিয়ে করব। সো আমাকে বলো এই ম্যাথটা কি টাইপ 1 দিয়ে করলে ইজি হবে নাকি টাইপ 2 দিয়ে করলে ইজি হবে? কি মনে হচ্ছে? সবই তো করে দেওয়া আছে। বলো আমাকে, আমাকে আগে বলো টাইপ 1 দিয়ে করব না টাইপ 2 দিয়ে করব? বলতে পারছো না? গ্রাফ আছে, লিমিট আছে, সবই তো আছে। দেখে একটু বলো, চেষ্টা করো, বলার একটু ট্রাই করো। আমি একা একা বলে গেলে তো হবে না, তোমাদেরকেও তো বুঝতে হবে। ভুল মনে হলেও ভুল বলো, যেটা মনে আসে সেটা বলো, ভুল হলে সেটা আমি ঠিক করে দিব। কি মনে হয়, টাইপ 1 আর টাইপ 2? তোমাদেরকে বলতে হবে, না বলা পর্যন্ত আমি প্রসিড করব না, আমি এখানেই বসে থাকবো। বলো কেউ একজন, ম্যাম যেটা এটা মনে কি আসে টাইপ 1? সেটাই বলো। আচ্ছা, টাইপ 1, ওকে ফাইন। টাইপ 1 দিয়ে করলে কি করতে হবে? একটা ভার্টিক্যাল লাইন স্কেচ করতে হয়, তাই তো? আচ্ছা, একটা ভার্টিক্যাল লাইন আমি স্কেচ করলাম। মানে টাইপ 1 এ কি থাকে? y এর লিমিট গুলো কি থাকে? ফাংশন অফ x থাকে, আর x এর লিমিট গুলো কি থাকে? কনস্ট্যান্ট থাকে। সো ডিসাইড করলা যে টাইপ 1 দিয়ে করবা, ফাইন। এখন আমাকে x এর লিমিট আর y এর লিমিট বলো, আপার আর লোয়ার লিমিট বলো, গ্রাফ দেখে বলো। আগে y এরটা বলো, ভার্টিক্যাল লাইন যে স্কেচ করলাম, ভার্টিক্যাল লাইনের উপরে কোন কার্ভটা আছে আর নিচে কোন কার্ভটা আছে? ম্যাম উপরে ব্লু আছে কালার। y ইকুয়ালস টু 2x আর নিচে আছে y ইকুয়ালস টু হাফ এক্স হুম, স্কোয়ার। হ্যাঁ, মানে উপরে আছে স্ট্রেট লাইনটা আর নিচে আছে কি? প্যারাবোলাটা। ঠিক আছে? আর x এর লিমিট কি হবে? কনস্ট্যান্ট হলে 0 x এর টু লিমিটটা কি হবে? 4। 0 to 4। ঠিক আছে, এই যে এখানের মধ্যে এটাই দেওয়া আছে। ট্রিটিং আর অ্যাজ টাইপ 1, এক্স এর লিমিট দেখো 0 to 4, আর ওয়াই এর লিমিটটা কত দেওয়া আছে? প্যারাবোলা, নিচে এক্স স্কোয়ার বাই 2, আর উপরে কত দেওয়া আছে? 2x। ওকে, আচ্ছা, এখন আমাকে একটু বলো, এটা তো টাইপ 1 দিয়ে করলাম, ফাইন, বাট টাইপ 2 দিয়ে কি করা যায় নাকি করা যাবে না এরকম কোনো কিছু? কারণ আমরা অলরেডি বলে আসছি আমরা কি সেম ম্যাথই কি টাইপ 1 দিয়েও করতে পারি, টাইপ 2 দিয়েও করতে পারি। তার মানে কি এই ম্যাথটাও কি টাইপ 2 দিয়েও করা যাবে? তো টাইপ 2 দিয়ে যদি করি তখন আমাকে একটা কি করতে হবে? হরাইজন্টাল লাইন স্কেচ করতে হবে লিমিট গুলো বের করার জন্য। টাইপ 2 এর ক্ষেত্রে কি হয়ে যাবে? উল্টাটা হয়ে যাবে। y এর লিমিট কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে, আর x এর লিমিট কি হয়ে যাবে? ফাংশন অফ y হয়ে যাবে। এটার অপোজিটটা, টাইপ 1 এর অপোজিটটা। সো ইন দ্যাট কেস আমাকে x এর লিমিট আর y এর লিমিট গুলো বলো। আগে কনস্ট্যান্ট যেটা y এর লিমিট কত থেকে কত হবে সেটা বলো। ম্যাম 0 টু 8। 0 to 8। আর x এরটা কত হবে? লেফটে কোনটা আছে আর রাইটে কোনটা আছে? লেফটে যেটা থাকবে সেটা লোয়ার লিমিট, আর রাইটে যেটা থাকবে সেটা কি আপার লিমিট?
লেফটে কি আছে? স্ট্রেট লাইনটা। আর রাইটে আছে কোনটা? প্যারাবোলাটা। বাট ইকুয়েশন কি এভাবে রাখা যাবে? y is equal to half of x square আর y is equal to 2x এই ফর্মে কি রাখা যাবে নাকি চেঞ্জ করতে হবে? কি মনে হয়? লেফটে y/2 আর রাইটে হ্যাঁ, √2y। √2y, হ্যাঁ, বিকজ x এর লিমিট কি হবে? ফাংশনস অফ y। এই যে দেখো এখানে কি করলো, 2x কে চেঞ্জ করে হাফ অফ y করলো, আর y is equal to half of x square কে √2y। নেগেটিভটা নেয় নাই কারণ নেগেটিভ সাইডে কোনো রিজিয়ন নাই, দ্যাটস ওয়াই শুধু পজিটিভটা নিয়েছে। সো টাইপ 2 দিয়ে যদি করতে চাই তাহলে কি হবে? x এর লিমিট, এই যে ভার্টিক্যাল লাইন হরাইজন্টাল লাইনটা স্কেচ করেছি, লেফটে কোনটা আছে? হাফ অফ y, সো দিস ইজ দ্য লোয়ার লিমিট, আর রাইটে কোনটা আছে? √2y, দিস ইজ দ্য কি আপার লিমিট। আর y এর লিমিট কত হবে? ফ্রম 0 to 8। এই যে এটা হচ্ছে 0 0 0 0, এখানে 0 to 8। তো তোমাদেরকে তো দুইটা দিয়ে করতে হবে না, যে কোনো একটা তোমরা চুজ করবা। সো তার মানে কি, কোনো পার্টিকুলার ম্যাথ টাইপ 1 দিয়ে করতে পারো, টাইপ 2 দিয়ে করতে পারো, ইটস আপ টু ইউ তুমি কোনটা দিয়ে করবা, তোমার কাছে যেটা ইজি লাগে তুমি সেটা দিয়ে করবা। এবং ইন বোথ কেস দ্য রেজাল্ট উইল বি সেম, রেজাল্ট সেমই আসবে। ঠিক আছে, ওকে। সো এটা ছিল মোটামুটি আমাদের ডাবল ইন্টিগ্রালের ডিসকাশন। এখন আবার একটু এক্সাম্পল 6 এ ব্যাক করি। আচ্ছা দেখো, এক্সাম্পল 6টা যখন আমরা করেছিলাম তখন আমরা সমস্ত কিছু গ্রাফ টাফ স্কেচ করার পর, অ্যানালাইসিস করার পর আমরা দেখেছি আমাদের যে এক্স ওয়াই প্লেনে যে রিজিয়নটা আসছে, এই রিজিয়নটা কি ছিল? একটা সার্কুলার রিজিয়ন ছিল। ঠিক আছে, এক্স ওয়াই প্লেনে যে আমাদের যে রিজিয়নটা আমরা পাচ্ছি, দিস ইজ আ সার্কুলার রিজিয়ন। আচ্ছা, তো লিমিট গুলো কিভাবে টাইপ 1 টাইপ 2 দিয়ে করি ওটা লাস্ট ক্লাসে দেখানো হয়েছিল। এখন দেখো এই যে আমাদের যে ইন্টিগ্রেশনটার ফর্মটা আসছে, ফার্স্ট টাইম y এর রেসপেক্টে ইন্টিগ্রেট করার পরে আমাদের ফাংশনটা কি আসছে? 4y মাইনাস হাফ অফ y স্কোয়ার। এখানে আবার কি লোয়ার লিমিট বসাতে হবে মাইনাস স্কোয়ার রুট অফ 4 মাইনাস এক্স স্কোয়ার, আপার লিমিট কি বসাতে হবে? স্কোয়ার রুট অফ 4 মাইনাস এক্স স্কোয়ার। এখন এইটা যখন এটার ভিতরে বসাবো, ওয়াই স্কোয়ার আছে এখানে তো কোনো সমস্যা নাই, স্কোয়ার আর স্কোয়ার রুট অমিট হয়ে যাবে, বাট এখানে যখন ওয়াই এর মধ্যে বসায় এটা সিম্পলিফাই করতে যাব তখন ক্যালকুলেশনটা অনেক লেন্দি হয়ে যাবে। ওরা এখানের মধ্যে দেখো স্টেপ মিস করে সরাসরি ওরা অ্যান্সারটা লিখে ফেলছে, কারণ এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার যে ক্যালকুলেশনটা অনেক লেন্দি। ওকে, আচ্ছা, সো যদি আমার এখানে ওয়াই না থেকে ওয়াই কিউব থাকতো, ওয়াই টু দি পাওয়ার 5 থাকতো, তাহলে ক্যালকুলেশন আরো বেশি কমপ্লিকেটেড হয়ে যেত। সো এই টাইপের ম্যাথ গুলার ক্ষেত্রে, মানে যেই ক্ষেত্রে আমাদের কি রিজিয়নটা কি সার্কুলার রিজিয়ন চলে আসে, ঠিক আছে, মানে সার্কেল চলে আসে রিজিয়নটা, তখন আমরা কি করি? একটা ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট করি। ঠিক আছে, মানে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম থেকে আমরা কি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করে ফেলি। পড়ে আসছো না ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট ম্যাথ 110 এ, কিভাবে রেক্ট্যাঙ্গুলার থেকে পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করতে হয়, পোলার থেকে রেক্ট্যাঙ্গুলারে, এগুলো পড়ে আসার কথা 110 এ। 110 এ না পড়লেও এগুলো তোমরা আগে পড়েছো। সো আমরা এখন আমাদের ওই ট্রান্সফরমেশন গুলো ইউজ করে, মানে এখানে কোনো এক্স আর ওয়াই টার্ম রাখবো না, মানে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে করতে গেলে আমরা দেখছি কি ইট ইজ মানে ইট ইজ গেটিং সো মাচ কমপ্লিকেটেড। সো দ্যাটস ওয়াই উই উইল ইউজ দ্য পোলার কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, পোলার কোঅর্ডিনেট সিস্টেম যেহেতু রিজিয়নটা সার্কেল আসছে, সো পোলার কোঅর্ডিনেটের সাথে কি সার্কেলের কি একটা রিলেশন আছে আর এন্ড থিটা, সো আমরা কি এখন পোলার কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে এই টাইপের ম্যাথ গুলো কি ইভলিউট করার ট্রাই করব। সো আমি জাস্ট তোমাদের ইন শর্ট রেক্ট্যাঙ্গুলার আর পোলার কোঅর্ডিনেট সিস্টেমের জিনিসগুলো একটু রিভিউ করছি, অলরেডি তোমরা জানো, বাট যেহেতু আমরা এখানে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট করব, দ্যাটস ওয়াই আমরা একটু আবার একটু মানে একটু রিভিউ করে আসি। সো প্রথমে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম নিলাম, আর এখানে পোলার কোঅর্ডিনেট সিস্টেম নিলাম, ফাইন। সো বেসিক্যালি ইন আ রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম we represent the position of any point with the ordered pair x and y। ঠিক আছে, সাপোজ এখানে কোনো একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের পজিশনটা কি আমরা x আর y এই অর্ডার্ড পেয়ার দিয়ে কি করে ডিফাইন করে থাকি। সো বেসিক্যালি x টা কি দ্য ডিস্টেন্স
along x-axis and y is the কি the distance along y-axis, ঠিক আছে? আর পোলারের ক্ষেত্রে যেটা করি, in the polar coordinate system we define the position of a point by r and theta, ঠিক আছে? So r is the key distance, r is the distance from the key origin, r is the distance from the origin, and theta is the key anti-clockwise angle with positive x-axis, ঠিক আছে? So আমাদের এখানে কি থাকে, r এর উপর কন্ডিশনটা কি থাকে, since r is the key distance from the origin, so r is always greater equal 0, আর থিটাটার লিমিট কত থাকবে, 0 থেকে স্টার্ট করে আমরা যদি কি আবার এই পয়েন্টটাতে কি ব্যাক করতে চাই, সো আফটার ওয়ান কমপ্লিট রোটেশন আমরা কি আবার কি এই পয়েন্টে কি ব্যাক করতে পারবো। সো থিটার লিমিটটা স্টার্ট হচ্ছে 0 থেকে এবং এন্ড হচ্ছে টোয়াইস পাই, কারণ কি পুরো কি 4টা কোয়াড্রেন্ট আছে। ওকে, আচ্ছা, এখন যখন মনে করো আমরা কি চাইলে কি রেক্ট্যাঙ্গুলার থেকে পোলারে কনভার্ট করতে পারি, আবার কি পোলার থেকে কি রেক্ট্যাঙ্গুলারেও ব্যাক করতে পারি। সো ইন কেস আমি যদি কি রেক্ট্যাঙ্গুলার থেকে পোলারে কনভার্সন করতে চাই, মানে কি এক্স ওয়াই থেকে আর থিটাতে কনভার্ট করতে চাই, তাহলে কোন ট্রান্সফরমেশনটা ইউজ করি বলো তো? এক্স এর জায়গায় কি পুট করি আর ওয়াই এর জায়গায় কি পুট করি, এগুলো পড়ে আসছো? কনভার্সনটা কি হয় পোলারে নিতে এক্স গেলে? এর জায়গায় আর cos আর থিটা আর sin sin আর এটা আর sin থিটা। x is equal to r cos theta and y is equal to r sin theta, ঠিক আছে? ঠিক আমরা এই জিনিসটাই এখন ইউজ করব, জাস্ট কোঅর্ডিনেট গুলোকে ট্রান্সফর্ম করে এক্স ওয়াই এর টার্ম আর রাখবো না, সবগুলোকে কি করব আর আর থিটাতে নিয়ে যাব। এই সাবস্টিটিউশনটা ইউজ করে কি এখন আমরা এই ম্যাথ গুলো করব। সো এইটা নিয়েই তোমাদের ডিসকাস করা হয়েছে চ্যাপ্টার 14.3 তে। 14.3 is double integrals in polar coordinates, ঠিক আছে? সো যেটা আমি শুরুতেই বলে নিয়েছিলাম, ডাবল ইন্টিগ্রাল কেন ইউজ করব, কারণ ডাবল ইন্টিগ্রাল ইউজ করে পোলার কোঅর্ডিনেট কেন ইউজ করব, বিকজ ইন কেস যদি কি আমাদের রিজিয়নটা সার্কুলার রিজিয়ন চলে আসে, তখন সেটা কি রেক্ট্যাঙ্গুলার দিয়ে করলে অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। ইনস্টেড অফ দ্যাট উই উইল ইউজ দা পোলার কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে? তো এখানের মধ্যে প্রথমে যে ডিসকাশন গুলো করা হয়েছে, এটা অলরেডি আমি সামারাইজ করে তোমাদেরকে এগুলো বলে দিয়েছি। প্রথমে সাইড টাইপ ওগুলাই বলা হয়েছে, সিম্পল পোলার রিজিয়ন কি, কিভাবে কি করতে হয়, ওই জিনিসগুলাই বলা হয়েছে। সো এগুলো আমরা এখানে দেখছি না, স্কিপ করে সরাসরি আমরা ফর্মুলায় চলে যাচ্ছি। আচ্ছা, এখন দেখো এতক্ষণ পর্যন্ত যেই ফর্মুলা গুলো এক্স আর ওয়াই দিয়ে পড়েছিলাম, এখন সবগুলো আর আর থিটা দিয়ে পড়বো, ঠিক আছে? আগের ফর্মুলা গুলাই জাস্ট খালি কি হয়ে যাবে, এখন সেখানে এক্স আর ওয়াই থাকবে না, আর আর থিটা থাকবে। এই যে দেখো ফাংশনের ভেতরে কি নিয়ে আসছি, আর আর থিটা নিয়ে আসছি, আর ডি এর জায়গায় কি থাকবে, ডি আর ডি থিটা থাকবে। আর ওই যে পোলার ডাবল ইন্টিগ্রাল, পোলার রেমেন সাম, সবকিছু ওই চ্যাপ্টার 14.1 এ যেভাবে ডিরাইভ করে আসছি সিমিলার ওয়েতে। সো ওগুলো আমরা আর দেখছি না, জাস্ট খালি মনে রাখবা আগে যেখানে ফাংশন এক্স ওয়াই ছিল, এখন খালি কি থাকবে, এগুলো আর এন্ড থিটা থাকবে। ওকে, আচ্ছা, এই যে ওকে, লিমিটটাও থাকবে কি থিটার লিমিট আর কি আর এর লিমিট। ওকে, আচ্ছা, এই এক্সাম্পল 1 আমাদের এটা দেখার দরকার নেই, আমরা সরাসরি শুধু কনভার্সনটা দেখবো, ঠিক আছে? এগুলো আমাদের দরকার নেই, এক্সাম্পল 1 এক্সাম্পল 2 এগুলো আমরা স্কিপ করে যাচ্ছি। আর একটু আগে যে রিজিয়নটা এরিয়ার ফর্মুলাটা পড়লাম, ওই ফর্মুলাটাও পড়বো, জাস্ট এখানের মধ্যে কি থাকবে, আর আর থিটার লিমিট থাকবে, আর ডি এর জায়গায় কি থাকবে, আর আর থিটা থাকবে, ডি আর ডি থিটা থাকবে, ঠিক আছে? আচ্ছা, এক্সাম্পল 3 ও দরকার নাই, যেটা আমাদের দরকার এই চ্যাপ্টার থেকে, দ্যাট ইজ এই যে কনভার্টিং ডাবল ইন্টিগ্রালস ফ্রম রেক্ট্যাঙ্গুলার টু পোলার কোঅর্ডিনেট সিস্টেম, এইটা আমাদের লাগবে চ্যাপ্টার 14.3 থেকে, ঠিক আছে? এটা একটু এখন খেয়াল করে দেখো, একটু মনোযোগ দিয়ে শুনবা। এটা অলরেডি আমি বলে আসছি, আমি যখন রেক্ট্যাঙ্গুলার থেকে পোলার কোঅর্ডিনেটে কনভার্সন করব, দেন উই উইল মেক দ্য সাবস্টিটিউশন এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা এন্ড ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। ফাইন, তো কি করতে হবে, এই ফর্মুলাটা আমরা পড়ে আসছি চ্যাপ্টার 14.2 তে আর 14.1 এ। সো এক্স কে রিপ্লেস করলাম আর কস থিটা দিয়ে, ওয়াই কে রিপ্লেস করলাম আর সাইন থিটা দিয়ে। ফাইন, আচ্ছা, রেক্ট্যাঙ্গুলারে দেখেছিলাম ডিএক্স এ কি থাকবে, ইদার ডিএক্স ডিওয়াই অর ডিওয়াই ডিএক্স ডিপেন্ডিং অন দ্য কি টাইপ 1 এন্ড টাইপ 2 রিজিয়ন। আচ্ছা, তাহলে আমাদের এখানের মধ্যে ডি এর জায়গায় এখন কি আসবে, ইদার ডিআর ডি থিটা অথবা কি ডি থিটা ডিআর।
যে কোনো একটা কিছু আসবে। বাট এখানে একটা জিনিস একটু খেয়াল করো, ফাইনাল যে ফর্মটা দেওয়া আছে ওখানের মধ্যে কিন্তু কি একটা এক্সট্রা আর, ডি আর ডি থিটার সাথে কি একটা এক্সট্রা আর মাল্টিপ্লাই ফর্মে আছে। এখন কথা হচ্ছে এই আরটা কোথা থেকে আসছে, তাই না? হঠাৎ আমি এখানে আরটা কেন নিয়ে আসলাম? আচ্ছা, ওকে, দিস রেজাল্টস ফ্রম দ্য সাবস্টিটিউশন আর কস থিটা এবং কি আর সাইন থিটা। এই যে আমি আর কস থিটা আর আর সাইন থিটাকে যে সাবস্টিটিউট করেছি এবং ডিএক্স ডিওয়াই থেকে যে আমরা ডি আর ডি থিটাতে আসছি, এই সাবস্টিটিউশনের প্রসেসে এই আরটা চলে আসছে। আচ্ছা, এটা আরেকটু ভালোভাবে বোঝার জন্য একটু সিঙ্গেল ভ্যারিয়েবল সাবস্টিটিউশনটা দেখি, যেটা আমি একটু আগে করেছি। দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে একটু আগে যে ম্যাথটা আমরা করলাম, যখন ইউ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ধরলাম, তো এখানে ইউ একটা কি সিঙ্গেল ভ্যারিয়েবল, এটাকেও কি সাবস্টিটিউটও করেছি কি একটা সিঙ্গেল ভ্যারিয়েবল দিয়ে। তো যখনই আমি ডিইউটা বের করতে যাচ্ছি তখনই এখানে এক্সট্রা মাল্টিপ্লিকেশন ফর্মে কি চলে আসতেছে, একটা 2x চলে আসছে। তো এই ম্যাথের জন্য 2x আসছে, হয়তো বা অন্য ম্যাথের ক্ষেত্রে অন্যটা আসবে। কিছু তো একটা এক্সট্রা মাল্টিপ্লিকেশন ফর্মে কি চলে আসতেছে, মানে সাবস্টিটিউশন প্রসেসে ইট ইজ পসিবল টু কি কিছু একটা ফর্ম কি মাল্টিপ্লাই ফর্মে কি চলে আসে। আচ্ছা, বাট আমাদের এখানে দেখো, যখন আমরা এখানে সাবস্টিটিউশন করছি ডাবল ইন্টিগ্রেশনে, তখন কিন্তু কি এক্স আর ওয়াই দুইটা ভ্যারিয়েবলকে সাবস্টিটিউট করছি উইথ কি আর টু ভ্যারিয়েবল ফাংশন, মানে এক্স আর ওয়াই কে সাবস্টিটিউট করছি এবং দুইটার মাঝখানে এই এক্স আর ওয়াই এর মাঝখানে আবার কি আছে, আর আর থিটাও আছে। তো এই যে যখন আমি ডিএক্স ডিওয়াই থেকে বা ডিওয়াই ডিওএক্স থেকে ডি আর ডি থিটাতে আসছি, এই সাবস্টিটিউশনের এই প্রসিডিউরে এই এক্সট্রা আরটা কি চলে আসতেছে। এখন আর এর ক্যালকুলেশনটা কিভাবে করব, কিভাবে আরটা পাবো, এই সব কিছুর এক্সপ্লেনেশন দেওয়া আছে হচ্ছে চ্যাপ্টার 14.7 এ। চ্যাপ্টার 14.7 এ যাই, চেঞ্জ অফ ভ্যারিয়েবলস ইন মাল্টিপল ইন্টিগ্রালস জ্যাকোবিয়ান। সো আমরা যখন এই চ্যাপ্টার 14.7 পড়বো, তখন আমরা এই আরটা কিভাবে ক্যালকুলেট করব, তখন ওটা 14.7 এ এই ডিটেলস ক্যালকুলেশনটা 14.7 এ দেখবো। এখন আমি যদি তোমাদেরকে দেখাইও তোমরা বুঝবা না, সো এটা একসাথে আমরা 14.7 এই কি এটা দেখবো। সো টিল নাও এটা মনে রাখবা, যখন আমি পোলারে কনভার্সন করব তখন ডি আর ডি থিটার সাথে একটা কি আর মাল্টিপ্লিকেশন ফর্মে চলে আসবে। সো দিস ইজ দা ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এক্সাম্পলটা দেখি। Use polar coordinates to evaluate this integral. Fine. সো আমি শুরুতেই বলে নিয়েছি পোলার কোঅর্ডিনেটটা কি তখনই ইউজ করা যায় যখন আমাদের কি আসে, রিজিয়নটা কি আসবে, একটা সার্কুলার রিজিয়ন আসবে। ইফ ইট ইজ নট আ সার্কুলার রিজিয়ন, তখন কি পোলার কোঅর্ডিনেট সিস্টেম কি অ্যাপ্লাই করা যাবে না, তখন ওই রেক্ট্যাঙ্গুলার দিয়ে কি করতে হবে। আচ্ছা, তো তার মানে আগে আমাদেরকে আগে রিজিয়নটা স্কেচ করে দেখতে হবে যে এটা কি সার্কুলার নাকি নন সার্কুলার। ঠিক আছে, তো ভালো কথা। রিজিয়ন স্কেচ করব কিভাবে, ওই আগের মতো, এখান থেকে কি এক্স আর ওয়াই এর লিমিট দিয়ে। তো ওয়াই এর লোয়ার লিমিট কত দেওয়া আছে, 0, আর ওয়াই এর আপার লিমিটটা দেওয়া আছে স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাকে সিম্পলিফাই করো, বোথ সাইডে স্কোয়ার করো। ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস এক্স স্কোয়ার, অর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এই যে দেখো একটা সার্কেলের ইকুয়েশন চলে আসলো। তো আমাকে এখন একটু বলো তো, এই সার্কেলের সেন্টার কততে আর রেডিয়াস কততে? সেন্টার কততে সেন্টার আর 0 আর রেডিয়াস 1। রেডিয়াস, সেন্টার হচ্ছে 0 0 তে অরিজিনে, আর কি রেডিয়াসটা হচ্ছে 1। আর এক্স এর লিমিট দেওয়া আছে ফ্রম -1 টু 1। এখন এই যে আমাদের এক্স আর ওয়াই এর লিমিট, এই দুইটা কম্বাইন করে কি করতে হবে, রিজিয়নটা স্কেচ করতে হবে। সো দেখো এখানে রিজিয়নটা এখানে স্কেচ করেছে। এক্স এর লিমিট কত দেওয়া আছে, ফ্রম -1 টু 1, এই কারণে দেখো এক্স এর লিমিটটা -1 টু 1 দেওয়া আছে। আর ওয়াই এর লিমিট কত থেকে স্টার্ট হয়েছে, 0 থেকে। তার মানে কি বিলো এক্স এক্সিস ওয়াই এর কোনো কি ভ্যালু নাই, মানে ওয়াই এর নেগেটিভ ভ্যালুটা কি আমরা এখানে কনসিডার করতে পারবো না, বিকজ লিমিটটাই কি স্টার্ট হয়েছে 0 থেকে। আর কি থাকবে উপরে, কি থাকবে, দিস ইজ অ্যান কি ইকুয়েশন অফ আ সার্কেল, এটা অলরেডি আমরা কি এখানে বের করে দেখলাম। স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার থেকে কি একটা সার্কেল আসবে। সো তার মানে কি ফুল সার্কেলটা আসছে না, অনলি কি আপার হাফ সার্কেলটাই কি আমরা নিতে পারছি।
y এর লিমিট এই যে 0 থেকে √1 - x²। আমাকে একটু বলো, এই যে আমি x আর y এর লিমিট কম্বাইন করে এখানে যে রিজিয়নটা স্কেচ করলাম, এটা বুঝতে পেরেছো কিনা? না বুঝতে পারলে বলো, আবার বুঝিয়ে দিব, বাট এটা ক্লিয়ার হওয়া লাগবে। দেখো এখানে বুঝতে পেরেছো নাকি? x আর y এরটা জি কম্বাইন ম্যাম। করে কিভাবে রিজিয়ন, হ্যাঁ আচ্ছা। এখন মনে করো এই x এর লিমিটটা এখানের মধ্যে -1 থেকে না দিয়ে এখানে 0 থেকে দেওয়া হয়ে গেছে, দিল। তখন কি হবে? রিজিয়নটা কতটুকু হবে বলো? ম্যাম শুধু পজিটিভ এক্স অ্যাক্সিস এর দিকে যাবে। পজিটিভ এক্সিসে মানে শুধু কি 1/4 মানে ফার্স্ট কোয়াড্রেন্টে যে সার্কেলটা আছে ওই Yes, সার্কেলটাই ma'am. কনসিডার করব। ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। এরপরে মনে করো y এর লিমিটটা এখানে আমার স্টার্ট হয়েছে 0 থেকে না, -√1 - x² থেকে। তখন কি হবে? তখন কোন সার্কেলের কোন পোর্শনটুকু থাকবে? ম্যাম তখন লোয়ার হাফটুকু ইনক্লুড হয়ে যাবে। লোয়ার হাফের পুরোটুকু হবে না কিন্তু। x এর লিমিট কিন্তু 0 থেকেই আছে। জি ম্যাম, ফার্স্ট তাহলে রাইট সাইডটা কোয়াড্রেন্ট, থাকবে শুধু। হ্যাঁ ফোর্থ হ্যাঁ, কোয়াড্রেন্ট। শুধু রাইট সাইড, হ্যাঁ ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্টটা ইনক্লুড হবে। ঠিক আছে? আর যদি এই যে এরকম থাকে, x এর লিমিটটাও কি -1 থেকে স্টার্ট হয়, তখন কি হবে? একদম ফুল সার্কেলটাই চলে আসবে। বুঝতে পেরেছো জিনিসগুলা? কিভাবে জি রিজিয়নটা ম্যাম। স্কেচ করবা? সো খেয়াল রাখবা, x আর y এর লিমিট এই দুইটা কম্বাইন করেই কি আমাদের রিজিয়নটা কি করতে হবে? স্কেচ করতে হবে। সো আমরা এখন বাকি সবকিছু ইরেজ করে দেই, আমাদের কোশ্চেনে যে যেটা দেওয়া আছে আমরা এখন ওটা একটু ইভালুয়েট করি। আর থিটার লিমিট কিভাবে বের করব ওইটা আমি বলছি, তার আগে একটু এটা একটু আলাদা করে আমরা এখানে একটু ইয়ে করি, ম্যাথটা লিখি, তারপরে আর থিটার ভ্যালু বের করছি কিভাবে কি করব। আচ্ছা, সো কোশ্চেনটা লিখি। কোশ্চেনটা ছিল from -1 to 1, 0 থেকে √1 - x², x² + y² √3/2, এখানে দেওয়া আছে dy dx. So we will now evaluate it by using the polar coordinate. তো পোলার কোঅর্ডিনেটে করতে হলে সবগুলোকে কি আর থিটাতে কনভার্ট করে ফেলতে হবে। লিমিটটা পরে লিখছি। x এর জায়গায় লিখবো r cos থিটা, দ্যাট মিন্স r² cos² থিটা প্লাস r² sin² থিটা 3/2। আর একটা কি আসবে? এই যে ফর্মুলার কি r, এই যে r dr d থিটা। সো শুরুতে বসবে আর এর লিমিট, পরে বসবে থিটার লিমিট। আচ্ছা, এবার আসো আর থিটার লিমিট বের করার জন্য একটু রিজিয়নে ব্যাক করি। এই যে আমাদের আপার হাফ সার্কেলটা আসলো, এই সার্কেলটা দেখে আমাকে একটু বলো তো আর এর লিমিটটা কত থেকে কত হবে, লোয়ার লিমিট কত হবে, আর আপার লিমিটটা কত হবে? কি মনে হচ্ছে? যেটা মনে আসে সেটাই বলো, ভুল হলে আমি ঠিক করে দিব, তারপরও কিছু একটা বলো। ম্যাম 0। 1। কত থেকে কত মানে লোয়ার কত হবে আর আপার কত হবে? ম্যাম লোয়ার লোয়ার মেবি লিমিট কত? 0 and upper maybe 1. আচ্ছা, 0 কেন? -1 হলো না কেন? ম্যাম কারণ রেডিয়াস তো আর -1 থেকে +1 না, ইয়েস, রেডিয়াস তো। হ্যাঁ, জি ম্যাম, রেডিয়াস তো প্লাস। এই জিনিসটা বলার জন্যই, কারণ এখানেই সবাই ভুল করো, যখন আর এর লিমিট লেখো তখন -1 থেকে লিখে ফেলো। আর এর উপর কন্ডিশনই অ্যাপ্লাই করে দিয়েছিলাম কি r ইজ গ্রেটার ইকুয়াল 0, মানে r ইজ অলওয়েজ পজিটিভ, ডিসটেন্স তো কি কখনো নেগেটিভ হতে পারে না। সো r এর লিমিট অলওয়েজ স্টার্টিং হবে কি 0 থেকে। আর আমরা যেহেতু কোশ্চেনে যে সার্কেলটা পেয়েছি, আমাদের যে রিকোয়ার্ড যে রিজিয়ন, এই রিজিয়নের কি আসছে, সার্কেলে কি রেডিয়াসটা কত ছিল? 1 ছিল। সো দ্যাটস ওয়াই আর এর আপার লিমিটটা হবে কত? 1। ঠিক আছে? আচ্ছা, এখন আসো থিটা, তাই না? থিটার লিমিট কত হবে? থিটার লিমিট তো 0 থেকে স্টার্ট হয়। ঠিক আছে? তো আমাকে এখন একটু বলো থিটার লিমিট কত হবে এখানে? লোয়ার লিমিট কত হবে আর আপার লিমিট কত হবে?
ম্যাম লোয়ার লিমিট হচ্ছে গিয়ে 0 আর আপার লিমিট হবে হচ্ছে 2 পাই। 2 পাই শুধু পাই ফুল হবে। সরি ম্যাম পাই, এখানে শুধু পাই। পাই হবে। ফুল সার্কেল তো আসেনি, আসছে কত শুধু আপার হাফ সার্কেল, তাই না? মানে এখান থেকে কি 0 থেকে স্টার্ট করে পাইয়ে যে কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। ঠিক আছে, সো থিটার লিমিট হবে 0 টু পাই। ঠিক আছে, তার মানে কি গ্রাফ স্কেচিং ছাড়া কিছুই করতে পারবে না, গ্রাফটা স্কেচ করতেই হবে। আচ্ছা, এখন ধরো ইন কেস যদি আমার এই যে শুধু ফার্স্ট কোয়াড্রেন্টের সার্কেলটা আসতো, তখন কত হতো, থিটার লিমিট কত হতো আর আর এর লিমিট কত হতো? আরেকটা ম্যাম আর সেমি এর থাকবে। লিমিট সেম থাকতো আর হ্যাঁ, থিটা হচ্ছে 0 থেকে হাফ পাই হতো। পাই বাই 2। ঠিক আছে, আর এর লিমিট সেম হতো, কারণ কি সার্কেলের রেডিয়াসটা তো আর চেঞ্জ হচ্ছে না, আর এর লিমিট সেমই থাকতো, জাস্ট থিটার লিমিটটা কি 0 টু পাই বাই 2। ঠিক আছে, আর যদি ফুল সার্কেল থাকতো তখন লিমিট কত হতো? ম্যাম আর ফুল হচ্ছে সেম, আর থিটা হচ্ছে 0 থেকে পাই 2 পাই। 2 পাই। ঠিক আছে, সো এইভাবে করে ক্যালকুলেট করে লিমিট গুলো বের করবা, যে কোনো কম্বিনেশন থাকতে পারে। তো তোমার কাজ হবে প্রথমে আগে রিজিয়নটা স্কেচ করে ওই রিজিয়ন থেকে থিটা আর আর এর ভ্যালুটা কি ফাইন্ড আউট করা। আর এর ভ্যালু ইউজুয়ালি চেঞ্জ হয় না, বাট কি থিটার ভ্যালুটা কি চেঞ্জ হয়। ওকে, তো আসা এখন এটা একটু ক্যালকুলেট করি। এখানে দেখো আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। সো আর স্কোয়ার কমন নিলে কি আসবে ভিতরে, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, হুইচ ইজ 1। সো থিটার ভ্যালু 0 টু পাই, আর এর ভ্যালু 0 টু 1, আর এখানের মধ্যে আসবে কত, আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 সাথে একটা আর dr d থিটা। ওকে, আর এখানে দেখো এই টু দি পাওয়ার mn এর ফর্মুলা 2 2 ক্যান্সেল হয়ে যায়, আর কিউব সাথে কি আগে কি একটা আর মাল্টিপ্লিকেশন ফর্মে আছে, সো ইট উইল বি 0 টু 1 r টু দি পাওয়ার 4 dr d থিটা। সো সিম্পলিফাই হয়ে গেছে, এখন জাস্ট খালি ইন্টিগ্রেট করা। r টু দি পাওয়ার 4 কে ইন্টিগ্রেট করলে আসবে হচ্ছে r টু দি পাওয়ার 5/5, লিমিট হচ্ছে 0 টু 1 d থিটা। সো এখানের মধ্যে লিমিটটা যদি পুট করি বাই অ্যাপ্লাইং দ্য ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস, 1 আর 0 পুট করলে শুধু কি আসবে 1/5 আসবে। 1/5টাকে আমি ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে গেলাম, 0 টু পাই d থিটা। সো ইন্টিগ্রেশন অফ d থিটা ইজ অনলি থিটা। সো থিটার লিমিট কত, 0 টু পাই। সো আপার মাইনাস লোয়ার করলে পাই/5 আসবে অ্যান্সার। সো দিস ইজ দ্য অ্যান্সার। সো এই ম্যাথটাই যদি আমি কি প্রথমে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে করতে যেতাম, তাহলে কি অনেক কমপ্লিকেটেড হয়ে যেত। বাট ইনস্টিড অফ দ্যাট আমি যদি পোলারে কনভার্ট করে করে ফেলি, যেহেতু কি সার্কুলার রিজিয়ন আসছে, খুব ইজিলি কি আমি এটা করতে পারছি। ঠিক আছে, সো দিস ইজ দ্য মেইন পারপাস অফ ইউজিং পোলার কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, ম্যাম আমাদের কোশ্চেনে কি দেয়া থাকবে যে কখন পোলার কোঅর্ডিনেট ইউজ করবো বা না rectangle? বলে দেওয়া থাকলে তো করবা, আর যদি তোমার না থাকে তাহলে এই যে এই ম্যাপটার মতো করে তুমি আগে রিজিয়নটা স্কেচ করবা। ইফ ইট ইজ আ সার্কুলার রিজিয়ন তখন কি তুমি পোলার দিয়ে করতে পারো। ঠিক আছে, আর ম্যাম এটা সার্কুলার কি না আসে বলে যদি দিবে যে সার্কুলার রিজিয়ন বা কি? বলে দিতেও পারে আবার নাও দিতে পারে। এটা দেখো, এই যে তোমাকে তোমার কনফিউশন আমি এখন দূর করতেছি। দেখো এই যে এক্সাম্পল যে 6টা এখানে তো বলে দিল, এটাতে তো বলে দিয়েছে ইউজ পোলার কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, সো এটা নিয়ে কোনো কনফিউশন নাই। এখন আসো যে 14.2 এর এক্সাম্পল 6 এ ব্যাক করি। ওখানে দেখো, এটাতে যাই এক্সাম্পল 6 এ, যেটা আর কি আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। আচ্ছা দেখো, এখানে কোশ্চেনটা পড়ে দেখো, কোশ্চেনে কি কোথাও বলে দিছে পোলার কোঅর্ডিনেট ইউজ করতে? বলে তো নাই, খালি বলে যে ফাইন্ড দ্য ভলিউম। কিন্তু আমরা আমাদের ক্যালকুলেশনের একটা স্টেজে এসে দেখলাম কি রিজিয়নটা কি চলে আসতেছে, সার্কুলার রিজিয়ন চলে আসতেছে। তো তখন তুমি চাইলে পোলারে কনভার্ট করে করতে পারো। আর যদি মনে করো না পোলারে কনভার্ট করে করবা না, এত বড় ক্যালকুলেশন করবা, তাহলেও করতে পারো। সো যেটা আমি বললাম যে কোশ্চেন দেখে আইডেন্টিফাই করতে হবে, মানে আমার আমার কনসেপ্ট কথাটা বুঝতে পেরেছো? এখানে তো কোথাও বলে দেওয়া নাই যে পোলার কোঅর্ডিনেট ইউজ করে করো, জাস্ট এখানে ফাইন্ড দ্য ভলিউম বলেছে। বাট আমরা আমাদের ক্যালকুলেশন করতে করতে দেখেছি কি রিজিয়নটা কি সার্কুলার রিজিয়নে চলে আসছে। তো এখন এই ম্যাপটাই আমরা এখন
পোলার দিয়ে করে দেখি, দেখবা কি 2 লাইনে হয়ে গেছে। বাট এখানে যদি তুমি এটা রেক্ট্যাঙ্গুলার দিয়ে করতে চাও, নিজে নিজে ট্রাই করে দেখবা, অলরেডি ওরাও এখানে স্টেপ মিস করে সরাসরি অ্যান্সারটা লিখছে, ভিতরের ক্যালকুলেশন দেয় না, বিশাল বড় ক্যালকুলেশন আসবে। সো এই টেকনিক গুলো তোমাকে নিজেকেই অ্যাপ্লাই করতে হবে, কখন কোন টেকনিক অ্যাপ্লাই করলে তোমার কি ম্যাথের ক্যালকুলেশন ইজি হবে। ঠিক আছে, তো এখন আমরা এই ম্যাথটা, এই যে এই ইন্টিগ্রেশনটা পোলার কোঅর্ডিনেট দিয়ে করে দেখবো, দেখবা 2 লাইনে এটা কমপ্লিট হয়ে গেছে। সো এটা আমি এখন লিখছি। বলে দিলে তো ভালো, খুবই করে ফেলবা, আর না বলে দিলে এই যে যেভাবে চেক করতে হবে যেটা সার্কুলার রিজিয়ন আসছে কিনা, সার্কুলার রিজিয়ন আসলে পোলার দিয়ে করে ফেলবা, আর না আসলে তখন যেটা আর কি যেভাবে করো সেভাবে করে করবা। সো আমাদের এখানে ফর্মুলাটা ছিল ইন্টিগ্রেশনে, এটা ইন্টিগ্রেশনটা ছিল, ফর্মটা ছিল -2 to 2 এই যে দেখো এইটা, এই যে প্রথম লাইনটা যেটা আসছে এটাই আর কি লিখলাম। এটা আমি, ওরা রেক্ট্যাঙ্গুলার দিয়ে করেছে, বাট আমরা এখন এটা পোলার দিয়ে করব। ঠিক আছে, তো লিমিট দেখে তো বুঝতে পারলাম কি এটা একটা কি ফুল সার্কেল আসছে। ঠিক আছে, এই যে সার্কুলার রিজিয়নটা তো আঁকা আছে, এটা কিভাবে কি আসছে এটা তো প্রিভিয়াস ক্লাসে তো ডিসকাস করেছি। এখন আমরা জাস্ট ইন্টিগ্রেশনটা পোলার দিয়ে করব। সো পোলার দিয়ে যদি করি, লিমিট গুলো একটু পরে পুট করছি, 4 মাইনাস y এর জায়গায় পুট করব আর sin থিটা, আর dx dy will be replaced by r dr d থিটা। সো এখানে বসবে r এর লিমিট, এখানে বসবে থিটার লিমিট। সো আমাদের এই ম্যাথে যে সার্কুলার রিজিয়নটা আসছে, এই রিজিয়নটা দেখে বলো তো r এর লিমিট আর থিটার লিমিট কত হবে? ম্যাম আর 0 to 2 আর থিটা 0 to হবে 2, 0 to 2 পাই 0 to কত, পাই টুয়াইস পাই নাকি পাই? থিটা কত হবে, 0 to পাই হবে নাকি 0 to টুয়াইস পাই হবে? টুয়াইস পাই। টুয়াইস পাই হবে, কারণ কি এখানে ফুল সার্কেলটাই কি কনসিডার করা হচ্ছে। হ্যাঁ সো r is equal to from 0 to 2, theta is equal to 0 to twice pi. ওকে, এখন আর কিছুই না, এখন খালি ক্যালকুলেট করো, 0 to twice pi, 0 to 2, 4, আগে আগে একটু মাল্টিপ্লাই করে নেই, 4r minus r square sin theta dr d theta. Okay, so here we are integrating partially with respect to r first. So theta will be কি constant, থিটাটা কি থাকবে, constant থাকবে, যেহেতু কি r এর রেসপেক্টে করছি। So after integrating 4r we will get 4r square by 2, আর এখানে কি থাকবে sin theta, আর কি থাকবে r square কে ইন্টিগ্রেট করলে r cube by 3, limit of r is from 0 to 2 d theta. ঠিক আছে, এখন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করো, 0 করলে তো দেখো লোয়ার লিমিট 0 যদি পুট করি সবগুলো কি 0 চলে আসবে, যেহেতু কি আর মাল্টিপ্লিকেশন ফর্মে আছে। সো এখন আমি যদি 2 পুট করি, 2 পুট করলে এখানে কত হবে, 2 স্কয়ার মিন্স 4, 4 বাই 2 ইজ 2 ইন্টু 4, এখানে কি হবে 8 হবে, 8 মাইনাস পরেরটা কি 2 কিউব হবে 8, 8 বাই 3 সাইন থিটা ডি থিটা। ঠিক আছে, আচ্ছা, সো ইন্টিগ্রেশন অফ 8 ডি থিটা ইজ অনলি 8 থিটা, আর 8 বাই 3 কনস্ট্যান্ট। সাইন থিটা কি ইন্টিগ্রেট করলে কত আসে, integration of sin theta is what, মাইনাস কস থিটা। minus cos theta. সো ওইটার সাথে এখন আমি মাইনাসে মাইনাসে কি হবে, cos থিটার একটা মাইনাস, আর এই মাইনাসটা মিলে প্লাস হয়ে যেয়ে cos theta, লিমিট হচ্ছে 0 to twice pi. Then just we need to put the limits. So it will be 8 into twice pi plus 8 by 3 into cos twice pi minus 8 into 0 minus 8 by 3
cos 0। এখন এটার ভ্যালুও 1 আসে, এটার ভ্যালু 1 আসে, মাইনাসে মাইনাসে ক্যান্সেল হয়ে যায়, শুধু কি আসবে আনসার 16 পাই আসবে। দেখো এখানেও কিন্তু কি এই যে 16 পাইটাই আসছে, ওরা সরাসরি এই যে এখানের মধ্যে ভিতরের ক্যালকুলেশন না দেখায় সরাসরি 8 ইন্টু টুয়াইস পাই লিখেছে। বেসিক্যালি ওরা এখানে ভিতরে পোলার কোঅর্ডিনেটে ট্রান্সফর্ম করেই তারপরে কিন্তু করছে। ঠিক আছে, ওকে। সো যেটা হচ্ছে তুমি যদি এরকম সার্কুলার রিজিয়ন থাকে, সো চিন্তা ভাবনা না করে সেটা পোলারে কনভার্ট করে করে ফেলবা, কারণ রেক্ট্যাঙ্গুলারে করলেও হবে, অ্যান্সার আসবে, কিন্তু ক্যালকুলেশনটা ডিফিকাল্ট হয়ে যাবে। সো এর চেয়ে বেটার আমরা যেহেতু ইজি ওয়েটা আমরা জানি, সো আমরা ওই পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কি ইউজ করব। ঠিক আছে, সো এই ছিল ওভারঅল আমাদের ডাবল ইন্ট্রিগাল। ঠিক আছে, ডাবল ইন্ট্রিগালে আমাদের কি কি পড়েছিলাম প্রথমে? ফর দ্য রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন, টাইপ 1 টাইপ 2 রিজিয়ন, এন্ড কি ডাবল ইন্টিগ্রালস ওভার ডাবল ইন্টিগ্রালস ইন পোলার কোঅর্ডিনেটস। তো এইগুলো ছিল হচ্ছে কি আমাদের ডাবল ইন্টিগ্রেশনের মানে টেকনিক গুলা। এরপরে যেটা আমরা যেই চ্যাপ্টারে যাব দ্যাট ইজ চ্যাপ্টার 14.5 ট্রিপল ইন্টিগ্রালস। ঠিক আছে, ট্রিপল ইন্টিগ্রালে আমরা চলে আসব। ট্রিপল ইন্টিগ্রালে আজকে জাস্ট আমি একটু তোমাদের থিওরিটা একটু বুঝাইয়া দিব, মেইন ম্যাথ আমি পর নেক্সট ক্লাসে করব, একটু জাস্ট থিওরিটা বোঝাবো। ম্যাম একটু ওকে, আগে যে ম্যাথটা করে দেখালেন সেটার ফার্স্টের দিকে হ্যাঁ একটু আবার দেখানো যাবে? মানে কিছু বুঝাতে হবে না, জাস্ট আমি দেখতে চাচ্ছি এমনিতে। এটা এটা জি ম্যাম। এখানে, হ্যাঁ দেখো। জি ম্যাম, হয়ে গেছে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা আচ্ছা, জাস্ট আমি একটু স্ক্রিনটা একটু পর আবার একটু শেয়ার করছি। এই যে দেখো ট্রিপল ইন্টিগ্রালস চ্যাপ্টার 14.5। আজকে জাস্ট একটু আমরা থিওরি পার্টটা পড়ে রাখি, ম্যাথ আর করবো না, ম্যাথটা নেক্সট ক্লাসে একসাথে করব। আজকে একটু জাস্ট থিওরি সেকশনটা ডিসকাশন করে রাখি, তাহলে নেক্সট ক্লাসে আমরা সরাসরি ম্যাথটা করে ফেলতে পারবো। সো যেটা আসো ডাবল ট্রিপল ইন্টিগ্রাল পড়া, ট্রিপল ইন্টিগ্রালে আসলে নতুন করে কোনো কিছু নাই, আমরা যেটা ডাবল ইন্টিগ্রালে করে আসছি একদম কনসেপ্ট সব ওই ডাবল ইন্টিগ্রালের মতো, জাস্ট ট্রিপল ইন্টিগ্রালে কি করব আমরা এখানে ফাংশনস অফ 3 ভ্যারিয়েবল নিয়ে কি ডিসকাস করব। ডাবল ইন্টিগ্রালে কি ছিল? ফাংশনস অফ 2 ভ্যারিয়েবল, মানে এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট ছিল, এখন এখানে কি থাকবে? জেড কোঅর্ডিনেট থাকবে, মানে জেড এর রেসপেক্টে এক্সট্রা কি করতে হবে আমাদের? ইন্টিগ্রেট করতে হবে, দ্যাটস ইট। বাট বাকি সমস্ত ফর্মুলা বলো বা যা বলো সব ডাবল ইন্টিগ্রালের কি কনসেপ্টই। ঠিক আছে, আচ্ছা এখন আসো একটা জিনিস একটু খেয়াল করো, সিঙ্গেল ভ্যারিয়েবল ইন্টিগ্রেশন যখন আমরা স্টার্ট করেছিলাম তখন ইন্টিগ্রেশনটা কি ছিল? we are integrating a function f of x with respect to x, আর এখানে লিমিটটা কি ছিল? ওভার দ্য ইন্টারভেল ফ্রম a to b। এটা ছিল সিঙ্গেল ভ্যারিয়েবল ইন্টিগ্রেশনে। ডাবল ইন্টিগ্রেশনে কি করেছি? we are integrating a function of two variable that is f of xy dA over the region r। so এই d এর মধ্যে কি থাকতো? r is the কি region in the xy plane, so d এর মধ্যে dx dy এই দুইটার লিমিট থাকতো। এখন যেটা করব ট্রিপল ইন্টিগ্রালে, যেটা করব ট্রিপল ইন্টিগ্রালে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি উই হ্যাভ টু কি ইন্টিগ্রেট দ্য ফাংশন f of x y z, আর এখানে কি dA তো আর থাকবে না, তিনটা ডাইমেনশন চলে আসছে, সো ইট উইল নাও বি কনভার্টেড টু dv, মানে v এর মধ্যে dx dy dz এই তিনটা থাকবে। আর উই হ্যাভ টু ইন্টিগ্রেট ওভার দ্য সলিড g, যেহেতু ভি চলে আসছে তিনটা ডাইমেনশন, এতক্ষণ পর্যন্ত কি এক্স ওয়াই প্লেনের রিজিয়ন নিয়ে কনসিডার করছিলাম, এখন আমাদের একটা সলিডের রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে, কারণ কি এক্স ওয়াই জেড তিনটা ডাইমেনশন চলে আসছে। ঠিক আছে, সো এই সলিডটাকে আমরা ধরছি জি ইজ আ কি ফাইনাইট সলিড। আচ্ছা এখন একটা জিনিস একটু বলি, এখানের মধ্যে 3D স্পেসে আমি যখন আবার একটু বলি, আচ্ছা আবার একটু সিঙ্গেল ভ্যারিয়েবল ইন্টিগ্রেশন থেকে ব্যাক করি। সো একটা ফাংশন y is equal to f of x, ধরো এই যে
y is equal to f of x, এটাকে যখন আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তখন কি করি, xy প্লেন এঁকে তারপরে কি এখানের মধ্যে এই y is equal to f of x এঁকে দেই। আবার z is equal to যখন f of xy আঁকি তখন কি করি, একটা 3D স্পেসে এরকম ভাবে কি xy প্লেন থাকে, এখানের মধ্যে কি একটা রিজিয়ন থাকে, এখানে একটা প্লেন থাকে, এরকম করেই কি আমরা গ্রাফগুলো কি স্কেচ করি। তো এখন যখন আমি f of x y z থ্রি ভ্যারিয়েবল ফাংশন নিয়ে কনসিডার করছি, সো এটা যখন আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে যাব কয়টা কোঅর্ডিনেট চলে আসবে বলো তো? এখানে কি ছিল, এটাই ছিল এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম, তাই তো? এটা ছিল এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেম। সো এটা যখন আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে যাব তখন কি এখানে 4টা কোঅর্ডিনেট এক্সিস চলে আসবে না? জি হুম, ম্যাম। হ্যাঁ। তো এইটা তো কি আমাদের এই 2D স্পেসে একটা 4D জিনিস কি রিপ্রেজেন্ট করা কি খুবই ডিফিকাল্ট একটা জিনিস। সো দ্যাটস ওয়াই আমরা যখন ট্রিপল ইন্টিগ্রালের ক্ষেত্রে যে ফর্মুলাগুলো ডিরাইভ করব ওগুলো আমরা বেসিক্যালি ডাবল ইন্টিগ্রালের সাথে ম্যাচ করে করে করব, আলাদাভাবে এটার জন্য আলাদা করে কি আর ডিরাইভেশনটা কি আমরা আর করছি না। মানে 2D তে ডাবল ইন্টিগ্রালে যেটা ছিল সেটাই জাস্ট খালি কি জেড এর রেসপেক্টে কি একবার এক্সট্রা কি ইন্টিগ্রেট হবে, দ্যাটস ইট। ওকে, আচ্ছা। আর যখন আমরা ডাবল ইন্টিগ্রেশনের এই ফর্মুলাটা কি ইভলিউট করতেছিলাম তখন আমরা প্রথমে ধরে নিয়েছিলাম কি এই আরটাকে কি একটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন ধরে করেছিলাম, পরে নন রেক্ট্যাঙ্গুলারের জন্য কি হয় ওই জিনিসটা কনসিডার করেছিলাম। এখানেও সেম, প্রথমে আমি এই জিটাকে কি একটা রেক্ট্যাঙ্গুলার বক্স ধরে নিব, তারপরে নন রেক্ট্যাঙ্গুলার বক্স হলে কি করব ওই জিনিসটা কি আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, ওকে। এই যে এখানে দেখো ওরা কিন্তু ওই আলাদাভাবে কোনো ফর্মুলার প্রুফ টুফ দেখায় নাই এখানে, যেহেতু এটা আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা পসিবল না। সো দ্যাটস ওয়াই আমরা এই হচ্ছে আমাদের triple integral of the function f of xyz over the region or solid g, আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এবং রেইমান সাম থেকে কিভাবে কি আসে এটা অলরেডি তোমরা সবাই জানো, এটা নতুন করে বলার কিছু নাই। আচ্ছা, আর এরপরে যেটা প্রপার্টিজ গুলো দেওয়া আছে, ইট ইজ অলমোস্ট সিমিলার লাইক দা কি ডাবল ইন্টিগ্রালের প্রপার্টি। ডাবল ইন্টিগ্রালের এই প্রপার্টি গুলো পড়ে আসছি, কনস্ট্যান্ট থাকলে বাইরে চলে আসে, প্লাস আর মাইনাস থাকলে সেপারেটলি লেখা যায়। আর ডাবল ইন্টিগ্রালের সাথে আমরা দেখেছিলাম কি কিছু কিছু ক্ষেত্রে ইফ ইট ইজ নিডেড উই ক্যান কি সেপারেট অর স্প্লিট দ্য রিজিয়ন। সো এখানের মধ্যেও কি যদি আমরা আমাদের দরকার পড়ে আমরা কি জি রিজিয়নটাকে কি দুইটা আলাদা আলাদা ডিফারেন্ট রিজিয়নে কি করতে পারবো, স্প্লিট করতে পারবো। ঠিক আছে, স্প্লিট করে পরে সাম আপ করে দিলে ওভারঅল আমরা কি রিজিয়নের মধ্যে কি বা সলিডের মধ্যে আমরা ভলিউম ইন্টিগ্রেশনের ভ্যালুটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আর আরেকটা যেটা হচ্ছে এই যে ফুবিনিস থিওরেম, এটা ইয়েতে পড়েছিলাম, কি বলে জানি ডাবল ইন্টিগ্রালের ক্ষেত্রে পড়েছিলাম। ডাবল ইন্টিগ্রালটার মধ্যে আবার একটু ব্যাক করি 14.1 এ। সেম একই জিনিস বাট এখানে শুধু কি এক্স ওয়াই জেড থাকবে। ফুবিনিস থিওরেমটা আবার একটু দেখি ডাবল ইন্টিগ্রালের ক্ষেত্রে কি ছিল, বলে দিয়েছে কি আর ইজ দ্য রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, আর রেক্ট্যাঙ্গেল ছিল আর এক্স আর ওয়াই এর লিমিট গুলো কি ছিল, কনস্ট্যান্ট লিমিট ছিল। সো উই ক্যান ইভলিউট দিস ডাবল ইন্টিগ্রাল বাই ইউজিং ইদার কি ডিএক্স ডিওয়াই অথবা কি ডিওয়াই ডিএক্স, এই দুইটা দিয়ে কি আমরা ইভলিউট করতে পারি। এখানের মধ্যে সেম জিনিসটাই হবে, দেখো এখানের মধ্যে বলে দিয়েছে আর বি দা রেক্ট্যাঙ্গুলার বক্স। ঠিক আছে, আর বি দা রেক্ট্যাঙ্গুলার বক্স ধরে নিয়েছে, আর এখানের মধ্যে লিমিট গুলো যেটা দেওয়া আছে এক্স ওয়াই জেড এর সবগুলো কি কনস্ট্যান্ট লিমিটস। আর ইন্টিগ্রেশনটা কি আমরা এই যে ডিভি এর জায়গায় আমরা কি ডিজেড ডিওয়াই ডিএক্স লিখতে পারি। আচ্ছা, যেহেতু এটা ট্রিপল ইন্টিগ্রাল এখানের মধ্যে ডাইমেনশন কয়টা আছে, এক্সিস কয়টা আছে, 3টা এক্সিস বা 3টা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, তার মানে কি 3টা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের রেসপেক্টে কি আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে। তো ডাবল ইন্টিগ্রালের ক্ষেত্রে কি পেয়েছিলাম, দুইটা পেয়ার পেয়েছিলাম, একটা ছিল কি ইদার ডিএক্স ডিওয়াই অথবা কি ডিওয়াই ডিএক্স। সো ট্রিপল ইন্টিগ্রালের ক্ষেত্রে এরকম কি 6টা পেয়ার পাওয়া পসিবল। এই যে তুমি এই 6টা পেয়ার থেকে যে কোনো একটা পেয়ারই চুজ করতে পারো, যে পেয়ারই চুজ করো না কেন ট্রিপল ইন্টিগ্রালের ভ্যালু কি সেমই আসবে, জাস্ট খালি এখানে কি করতে হবে অ্যাকর্ডিং টু দ্যাট লিমিট গুলোকে চেঞ্জ করে নিতে হবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে
ফুবিনিস থিওরেম ডাবল ইন্টিগ্রালের সাথে ম্যাচ রেখে পড়বা, ডাবল ইন্টিগ্রালের মতোই সেম, জাস্ট খালি কি এখানের মধ্যে এক্স ওয়াই জেড, দ্যাটস ইট। ওকে, এখন কথা হচ্ছে যদি আমাদের ট্রিপল ইন্টিগ্রালটা মানে রেক্ট্যাঙ্গুলার বক্স না হয়ে নন রেক্ট্যাঙ্গুলার বক্স হয় তখন কি হবে? ডাবল ইন্টিগ্রালে কি ছিল? যখন নন রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন চলে আসছিল তখন কি চলে আসছে? ইদার ফাংশন অফ এক্স ছিল অথবা কি ফাংশন অফ ওয়াই ছিল। এখানেও সেম কাজটা হবে, যখন নন রেক্ট্যাঙ্গুলার চলে আসবে তখন আর কনস্ট্যান্ট লিমিট থাকবে না, তখন সেগুলো ফাংশনে কনভার্ট হয়ে যাবে। এই দেখো, ইভলিউটিং ট্রিপল ইন্টিগ্রালস ফর মোর জেনারেল রিজিয়ন, মানে নন রেক্ট্যাঙ্গুলারের ক্ষেত্রে আমরা যখন এই যে নট রেক্ট্যাঙ্গুলার বক্সেস তখন কিভাবে করব। সো এখানের মধ্যে একটু গ্রাফটা একটু দেখো, আগে একটু ফিগারটা দেখো, তারপর আমি ফর্মুলাটা বলছি। সো এখানে আসলে বেসিক্যালি জি যে সলিডটা, ইট ইজ ফর্মড বাই টু সারফেস। আপার সারফেসটা কি? g2xy, মানে z is a কি ফাংশন অফ xy, আর কি z is a কি লোয়ার সারফেস ইজ অলসো a কি ফাংশন অফ xy। আর এই যে আমাদের প্রজেকশনটা পড়ছে, প্রজেকশন কিভাবে পড়ে? যে উপর দিয়ে যদি একটা লাইট ধরি, এখানে যদি একটা লাইট ধরি, এক্স ওয়াই প্লেনে যে জি সলিডটার যে প্রজেকশন দ্যাট ইজ আর, তাহলে কি হয়? আমরা ট্রিপল ইন্টিগ্রালটা ইভালুয়েট করতে পারি যেহেতু কি জেড এর কি সারফেস, যে আমি যেই দুইটা সারফেস কনসিডার করেছি দোজ আর দ্য কি ফাংশনস অফ এক্স ওয়াই। সো তার মানে কি জেড এর লিমিটটা কি থাকবে? শুধু এখানে কি থাকবে? ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই। আর বাকি যে এক্স আর ওয়াই এর লিমিট গুলো কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, ওই ডাবল ইন্টিগ্রালের কনসেপ্টে ইনার ইন্টিগ্রেশনে যেটা থাকবে সেটা শুধু কি থাকবে? আমাদের ভ্যারিয়েবল অথবা ফাংশন থাকবে, আর আউটার ইন্টিগ্রেশনের ভ্যালুগুলো কি থাকবে? সেগুলো কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, আচ্ছা। আর এখন এখানের মধ্যে একটা ছোট্ট জিনিস বলে দেই, এই যে আমি সলিডটা কনসিডার করছি, সলিডটা ফর্ম হয়েছে কি সারফেস by by consisting of this solid consist of two surface, এবং সারফেসের ইকুয়েশনটা কি এক্স আর ওয়াই এর ফাংশন অফ এক্স আর ওয়াই। সো এই কারণে দ্যাট ইজ ওয়াই দিস সলিড ইজ কল্ড এক্স ওয়াই সলিড। ঠিক আছে, যদি অন্য দুইটা ধরো যদি ওয়াই আর এক্স এর ফাংশন সরি এক্স আর জেড এর ফাংশন থাকতো সারফেস দুটো, তাহলে কি বলতাম? ওটাকে এক্স জেড সলিড বলতাম। ঠিক আছে, আর ওয়াই আর জেড এর ফাংশন থাকলে ওয়াই জেড সলিড, ওটা আমরা পরে দেখবো, নেক্সট ক্লাসে পড়ার সময় এগুলো আবার রিভিউ করে আসবো। এখন জাস্ট ছোট্ট একটা কথা যেটা আমি বলে শেষ করতে চাই, এইটাতে দেখো যে ফর্মটা দেওয়া আছে, ফর্মটার ভেতরে আমি যদি এখানে ইন্ট্রিগেট করে লিমিট গুলো পুট করি, এক্স আর ওয়াই লিমিট গুলো পুট করি, সো আলটিমেটলি আমার এখানে কি থার্ড ব্র্যাকেটের উপর মধ্যে যে ফাংশনটা আসবে দ্যাট উইল বি কি ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই। ঠিক আছে, তুমি ইন্টিগ্রেট করার পরে যখন এক্স আর ওয়াই এর ফাংশন গুলো কি লিমিট হিসেবে পুট করবা, থার্ড ব্র্যাকেটের ভেতরে কি ফাংশন যেটা আসবে সেটা কি আমাদের এক্স আর ওয়াই এর ফাংশন আসবে। সো বেসিক্যালি একবার জেড এর রেসপেক্টে ইন্টিগ্রেট করার পরে আমরা যে ইন্টিগ্রেশনটা পাচ্ছি ওটা আসলে আর কোনো কিছুই না, দ্যাট ইজ দ্য কি ডাবল ইন্টিগ্রাল। এই আরটা এই ডিএ এগুলাকে কি আমরা ডাবল ইন্টিগ্রালে যেভাবে টাইপ 1 টাইপ 2 ধরে ইভলিউট করতাম ঠিক সেইভাবেই করব। ট্রিপল ইন্টিগ্রালের নতুন কোনো ফর্মুলা নাই, সব ফর্মুলা ওই ডাবল ইন্টিগ্রালের ফর্মুলা, খালি প্রথমে একবার জেড এর রেসপেক্টে ইন্টিগ্রেট করে ফাংশন অফ এক্স ওয়াই এ কি কনভার্ট করে নিতে হয়, দ্যাটস ইট। সো যদি ডাবল ইন্টিগ্রাল বুঝে থাকো, ট্রিপল ইন্টিগ্রাল না বুঝার কিছু নাই, ট্রিপল ইন্টিগ্রালের নতুন কোনো কিছুই নাই, সব ডাবল ইন্টিগ্রালের ফর্মুলাই, খালি প্রথমে একবার জেড এর রেসপেক্টে ইন্টিগ্রেট করে নিতে হবে। ঠিক আছে, তো আজকে এতটুকু কি থাক, নেক্সট ক্লাসে আমরা এগুলোর আর কি ম্যাথ গুলো দেখবো, ম্যাথ গুলো দেখলে আরো ক্লিয়ার হবে। তো ম্যাথ করার আগে আমরা এই ফর্মুলা গুলো আবার একবার আর কি দেখে তারপর আর কি করবো। আচ্ছা, এখন যেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে তোমাদের আমার একটা এক্সট্রা ক্লাস নিতে হবে, কারণ অলরেডি তোমরা মানডে ওয়েডনেসডে সেকশন থেকে একটা ক্লাস পিছিয়ে আছো, কারণ তোমাদের লাস্ট উইকে শুধু সানডেতে ক্লাস হয়েছে। ঠিক আছে, সরি লাস্ট উইকে শুধু টুইসডেতে ক্লাস হয়েছে, সানডে ক্লাসটা হয় নাই। সেকশন 19-20 মানে লেকচারে তোমাদের থেকে একটা সেকশন আগায় আছে, আর তোমাদের ফাইনালটাও মানে আগায় আসার একটা পসিবিলিটি আছে। এখনো ওরকম অ্যানাউন্সমেন্ট আসে নাই, কিন্তু ফাইনালটা আর্লিয়ার হয়ে যেতে পারে। সো ইন দ্যাট কেস লাস্টে যে যদি আমাদের কোনো প্রেশার না পড়ে, এজন্য আমি একটা এক্সট্রা ক্লাস নিয়ে তোমাদের সব সেকশনের ইয়েটা সিলেবাসটা আর কি ব্যালেন্স করে রাখতে চাচ্ছি লেকচারটা। সো এক্সট্রা ক্লাসটা হবে এই থার্সডে। ঠিক আছে,
সন্ধ্যার সময় 7 PM, সন্ধ্যা 7টায়। ঠিক আছে? সন্ধ্যা 7টায় সেকশন 13 আর 14 এর একসাথে ক্লাসটা হবে। আমি এই ট্রিপল ইন্টিগ্রালের ম্যাথ গুলো এগুলো নিয়ে ডিসকাস করবো আর কি ওই ম্যাম ক্লাসে। আমার ক্লাস আছে কয়টা থেকে? 6টা থেকে 7টা কত জানি না। আচ্ছা, সমস্যা নাই। আমি একটু 7টা করতে করতে তো আমার 7টা 7:30 তো বাজে। তো 7:30 পারবে? তাহলে আমি 7:30 দিলাম। আচ্ছা ওকে, 7:30 ম্যাম মনে করো ফ্রাইডে দিলে 7:15 থেকে। হ্যাঁ, ম্যাম বলো। ফ্রাইডে দিলে ভালো হয়। আমার থার্সডেতে কোচিং আছে আরেকটা। বাবা, এত কিছু থার্সডেতে ফ্রাইডেতে তো সবাই বিজি থাকে। ফ্রাইডেতে আমার নিজেরও কাজ থাকে। ওই দিন আমি সেকশন 13 ওকে জিজ্ঞাসা করেছি, সবাই এগ্রি করেছে ওই টার্মটা, মানে 7টা থেকে 7:30টার মাঝে। সো তুমি একটু দেখো, যদি একেবারে পসিবল না হয় পরে তুমি অন্য কোনো সময় একসাথে আমার থেকে বুঝে নিও, কারো কাছ থেকে লেকচারটা কালেক্ট করে আলাদা আমার কাছ থেকে বুঝে নিও, কারণ ফ্রাইডেতে আসলে রাজি হবে না বাকিরা। অলরেডি আমি সেকশন 13 এর সাথে কনসাল্ট করে 7টা থেকে 7:30 মাঝে আর কি টাইমটা ফিক্স করেছি। তো আমি 7:15 এই টাইম ফিক্স করছি। ঠিক আছে, 7:15 দিচ্ছি। আমার 1 আওয়ার হলেই মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, কারণ 8:30 থেকে আবার অনেকেরই সেকশন 13 বললো যে ওদের অনেকের ক্লাস আছে। সো 7:15 দুই সেকশনেরই কি কনভিনিয়েন্ট হয়। ফ্রাইডেতে টাইম মেলানো খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমি নিজেও বিজি থাকি। সো কষ্ট করে করো। যদি কোনো প্রবলেম হয়, যদি অ্যাটেন্ড করতে না পারো, পরে তুমি আমার সাথে যোগাযোগ করো। দরকার হলে আমি তোমাকে আলাদা করে বুঝাইয়া দিব। ঠিক আছে? ম্যাম ওকে? ক্লাসটা বাট একটু রেকর্ড করা যাবে? বলো। হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছিলে, বলো। আমি সেকশন 13 এর এই যে ক্লাসটা মিস করছিলাম, এখন কি আমার অ্যাটেন্ডেন্সটা কি নিয়ে নেওয়া যাবে? আচ্ছা, ঠিক আছে, দাও। বাট কেন মিস করছিলা? কেন ঘুমাইয়াছিলা নাকি? না আমি হুম? ঘুমিয়ে গেছিলাম তো, উঠতে পারিনি তখন। হ্যাঁ, তো ম্যাম এই আমার ধরনের অ্যাটেন্ডেন্সটা মেবি মিস হয়ে গেছে। আমি হ্যাঁ অ্যাটেন্ডেন্স আমারও এখনো নেই নাই। বাবা, অ্যাটেন্ডেন্স নেই নাই এখনো। লেট করে জয়েন করো, পরে আর ক্লাসের আর কিছু অ্যাটেন্ডেন্স এখনো নেই ম্যাম নাই। ক্লাসে ছিলাম, আসলে একটু বের হয়ে গেছিলাম ম্যাম, আচ্ছা, এই জন্য। অ্যাটেন্ডেন্স নেই নাই এখনো, নিবো এখন। ঠিক আছে? আর ক্লাসটা আমি দেখি রেকর্ড যদি করা পসিবল হয় রেকর্ড করে দিব। আর যদি না হয় ক্লাসেই বুঝতে হবে, কিছু করার নাই। ঠিক আছে? আমার এখানের মধ্যে ড্রাইভে আমার স্পেস একেবারেই নাই। এখন এত বড় ভিডিও যদি ড্রাইভে আপলোড করতে গেলে অনেক সমস্যা হয়ে যায়। আমার তোমাদের স্ক্রিপ্ট, মিডের ইউটিউবে স্ক্রিপ্ট। আপলোড করে রাখতে পারেন, ইউটিউবে তো আনলিমিটেড স্পেস আছে। বাবা, এত কিছু করার এখন টাইম নাই। ক্লাস জয়েন করো। ঠিক আছে? আমি জি ম্যাম। নিজেও অনেক প্রেসারে আছি। ঠিক আছে? এগুলো করতে গেলে ঠান্ডা মাথায় করতে হয়। তোমাদের এখনো মিডের স্ক্রিপ্টও দেখা আমার বাকি আছে। আর তোমাদের যেটা হচ্ছে এই উইকে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। ওকে? আর কুইজের স্ক্রিপ্টও পেয়ে যাবে এই উইকের মাঝে। কুইজ 2 এর স্ক্রিপ্ট আর কুইজ 1 এর মার্কস রিলিজ করে দিব এই উইকে, আর অ্যাসাইনমেন্টও এই উইকে রিলিজ করে দিব। সো থার্সডে ক্লাসটা সবাই একটু অ্যাটেন্ড করো। ট্রিপল ইন্টিগ্রালে নতুন কোনো কিছু নাই, বাট তারপরও অ্যাটেন্ড করলে তোমাদের জন্যই ভালো, কারণ ওই দিনের ক্লাসটার উপরে অ্যাসাইনমেন্ট থাকবে, অ্যাসাইনমেন্টের কোশ্চেন থাকবে। সো পসিবল হলে আমি ড্রাইভে মানে রেকর্ড করে তোমাদেরকে ওই রেকর্ডিংটা দিয়ে দিব, শুধুমাত্র ওই দিনের জন্য, যেহেতু ওই দিন আমি ক্লাস টাইমের বাইরে নিচ্ছি। ঠিক আছে? ম্যাম মিডের আর অন্য মার্কসটা কেউ দিব না। কখন দেওয়া মিডের যাবে? স্ক্রিপ্ট এখনো দেখি নাই। আমি তোমাদের স্ক্রিপ্টই এখনো চেক করতে পারি নাই। কুইজেরটা মাত্র শেষ করলাম, মিডেরটা এখনো দেখা স্টার্ট করি নাই। কুইজেরটা দিয়ে দিব এই উইকের মধ্যে। ঠিক আছে? অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। স্ল্যাকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব 7:15 থার্সডেতে। স্ল্যাকে একটু ইয়ে রেখো, চোখ রেখো। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা একটু দাও। সুদীপ্ত, Yes, ma'am.